নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 1 আগস্ট বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়েনাড়ে 2 সাংসদকে পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে এই কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, হাইকোর্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানার জন্য দেয়া জমি সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হবে। পশ্চিম মেদিনীপুরে 350 একর জমি কেন পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শুনবে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। আজ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি, ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ওয়েনার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 276, নিখোঁজ বহু, প্রতিকূলতা কাটিয়ে চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই ওয়েনারে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী এবং প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। তফসিলি জাতি উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। এবার থেকে তফসিলি জাতি এবং উপজাতিভুক্তদের মধ্যে শ্রেণীবিন্যাস করা যাবে। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তারপরেই নেমে আসে ঘাতকের খাঁড়া। ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। হানিয়া হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে দেখার বিষয় এখন। রাশিয়া বলেছে, লেবাননের রাজধানী বৈরুতের একটা জনবহুল এলাকার হাসপাতালে বর্বর হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করেছে। প্রজ্ঞাপন জারি করে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়েনারে 2 সাংসদকে পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার 2 সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে যাবেন কেরলের বিধ্বস্ত এলাকায়। মমতা তার পোস্টে লিখেছেন, মানবিক কারণে আমরা 2 সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছি। তারা ওয়েনারে গিয়ে 2 দিন থাকবেন, দেখা করবেন মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে। মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বৃহস্পতিবারই ওয়েনারের বিধ্বস্ত এলাকায় পৌঁছেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রায়বেরেলি ধরে রেখে রাহুল গান্ধী এবার ওয়েনারের সাংসদ পদ ছেড়ে দিয়েছেন। ফলে সেখানে উপনির্বাচন হবে। সেই ভোটের দিন ঘোষণা না হলেও প্রিয়াঙ্কা যে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে লড়বেন তা আগেই ঘোষণা করে দিয়েছেন রাহুল গান্ধী। হাইকোর্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানার জন্য দেয়া জমি সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হবে। পশ্চিম মেদিনীপুরে 350 একর জমি কেন পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শুনবে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। পশ্চিম মেদিনীপুরে কারখানা তৈরির জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা শিল্পপতি সৌরভকে 1 টাকায় জমি দিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলার প্রেক্ষিতেই বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি বিশেষ বেঞ্চে বর্তমানে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্ত। উল্লেখ্য যে অতীতে পশ্চিম মেদিনীপুরে ফিল্ম সিটি তৈরির জন্য প্রয়াগ গোষ্ঠীকে 750 একর জমি দিয়েছিল রাজ্য সরকার। ওই জমির জন্য এবং ফিল্ম সিটি প্রকল্পের কাজে প্রায় 2700 কোটি টাকা বিনিয়োগ করেছিল প্রয়াগ গোষ্ঠী। কিন্তু পরবর্তীকালে চিটফান্ড কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়ে যায় ওই সংস্থার। আমানতকারীদের জমানো 2700 কোটি টাকা ওই ফিল্ম সিটি তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় সেই সময় অবসরপ্রাপ্ত বিচারপতি
এসপি তালুকদারের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দিয়েছিল হাইকোর্ট। এরপর আমানতকারীদের টাকা ফেরানোর উদ্দেশ্যে রাজ্যও প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় ছিল পশ্চিম মেদিনীপুরের ওই 750 একর জমিও, কিন্তু সেটার এখনো পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি। আমানতকারীদের সকলে এখনো টাকা ফেরত পাননি। এরই মধ্যে ওই জমিতেই কারখানা বানানোর জন্য সৌরভ গাঙ্গুলিকে 1 টাকার বিনিময়ে সেখান থেকে 350 একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বিষয়টা নিষ্পত্তি হওয়ার আগেই কেন প্রয়াগ গোষ্ঠীর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি আবার অন্যকে দেয়া হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন এসকে মাসুদ নামে এক আমানতকারী। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে খাতায় কলমে বর্ষা ঢুকেছে মাস দেড়েক আগেই, কিন্তু এখনো পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের কাছে বর্ষার সেই ঘনঘোর রূপ অধরাই ছিল। অবশেষে এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের উপস্থিতি এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে আজ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেড়ে গিয়েছে। কাল শুক্রবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কমবে, তবে এদিনও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওয়েনার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 276। নিখোঁজ বহু প্রতিকূলতা কাটিয়ে চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই ওয়েনার পৌঁছে গিয়েছে রাহুল গান্ধী এবং প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। প্রবল বর্ষণ, পায়ের তলায় এবড়ো খেবড়ো মাটি, পা রাখাই দায়, সেই সব প্রতিকূলতা কাটিয়েও রাতভর কেরলের ওয়েনারে উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ। উদ্ধার কাজ যত এগোচ্ছে ততই যেন স্পষ্ট হচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। ধ্বংসস্তূপ সরালেই উদ্ধার হচ্ছে লাশ। ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 276 জনের। গত 24 ঘন্টায় অন্তত 150 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় 2 শতাধিক মানুষ নিখোঁজ। স্থানীয়দের মতে নিখোঁজদের জীবিত থাকার সম্ভাবনাও ক্ষীণ। ওয়েনারের জেলা প্রশাসন জানাচ্ছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুবই কঠিন। ওয়েনারের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন। স্থানীয় চার্চ, স্কুল, কলেজের যা অবশিষ্ট আছে সব কিছুকেই ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আশ্রয়স্থল এবং চিকিৎসার জন্য। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, দুদিনের অভিযানে 1,500 জনের বেশি মানুষকে নিরাপদে সরানো গিয়েছে। কঠিন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েও উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের রাজ্য এমন বেদনাদায়ক দৃশ্য আগে কখনো দেখেনি। বিপর্যয়ের সম্ভবত এখানেই শেষ নয়। মৌসুম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার ওয়েনারের আশেপাশে প্রবল বর্ষণ হতে পারে, ফলে বিপর্যয় আরও বাড়তে পারে। তফসিলি জাতি উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার থেকে তফসিলি জাতি এবং উপজাতিভুক্তদের মধ্যে শ্রেণীবিন্যাস করা যাবে, আর সেই বিন্যাসের উপর ভিত্তি করেই সাজানো যেতে পারে সংরক্ষণ ব্যবস্থা। এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্তদের মধ্যেও অনেক শ্রেণী রয়েছে। তাদের মধ্যে কিছু কিছু শ্রেণী তুলনায় পিছিয়ে পড়েছে। সংরক্ষণের সুবিধা দেওয়া সত্ত্বেও এই প্রজাতিভুক্ত উন্নয়ন সম্ভব হয়নি। তাই তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্তদের মধ্যে শ্রেণীবিন্যাস করাতে সায় দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বিচারপতিদের সাংবিধানিক বেঞ্চে ছিল এই মামলার শুনানি। 7 বিচারপতিদের মধ্যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি BR গাভাই, বিচারপতি পঙ্কজ মিথাল, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এই রায় একমত পোষণ করেছেন। কেবলমাত্র বিচারপতি বেলা M দ্বিবেদী দ্বিমত পোষণ করেছেন। এই রায়ের ফলে দেশের সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তারপরেই নেমে আসে ঘাতকের খাঁড়া। ইরানের রাজধানী তেহরানে খুন হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডে অভিযোগের আঙুল উঠেছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের বিরুদ্ধে, কিন্তু মৃত্যুর কয়েক ঘন্টা আগে হানিয়া ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছিল দুজনকে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। সেই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নীতিন গডকরি, ছিলেন ব্রাজিল, তুরস্ক, সৌদি আরব, আর্মেনিয়া, মিশর সহ বিভিন্ন দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ আধিকারিক ও শীর্ষস্থানীয় নেতারা। এদিন সকলের সঙ্গেই মঞ্চে ছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তার কয়েক ঘন্টা পরেই নেমে আসে মৃত্যুর খাড়া। কয়েকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, তেহরানে ইসমাইল হানিয়ার বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। কয়েকটা রিপোর্ট অনুযায়ী অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন ইসমাইল হানিয়া। ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। সংশ্লিষ্ট 3টে সূত্রের বরাতে এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা এসেছে। এর আগে ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর এক এক্স বার্তায় প্রতিশোধের বার্তা দিয়েছিলেন আয়াতুল্লাহিল উজমা খামেনেই। তিনি লিখেছেন, ইরানের সীমানার মধ্যে ঘটা এমন তিক্ত এবং দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে দেখার বিষয়। দখলকৃত গোলান মালভূমিতে 12 জন নিহত হওয়ার পর ইসরায়েল লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছিল। এর দুদিন পর সোমবার হোয়াইট হাউসের কর্মকর্তা জন কির্বি ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তবে সেই সময় ইসরায়েলকে জানানো হয়েছিল যে এই মুহূর্তে নিজেদের আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা। জন কির্বি বলেছিলেন, আমরা বিশ্বাস করি যে একটা কূটনৈতিক সমাধানের জন্য এখনো পর্যন্ত সময় এবং স্থান রয়েছে। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে কিনা তা নিয়ে চিন্তা করছে আমেরিকা। দেশটা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। 7ই অক্টোবর হামাস ইসরায়েল সংঘাতের পর তেল আবিবকে সমর্থন করতে মধ্যপ্রাচ্যে বাহিনী পাঠিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য বেশ ভালোই দায় আছে যুক্তরাষ্ট্রের, কেননা ইসরায়েল আমেরিকার সমর্থনে বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে দামেস্কে ইরানের কনসুলেটে হামলা করে ইসরায়েল। এতে 2 জন ইরানি জেনারেল নিহত হন। পরে ইসরায়েলে ড্রোন হামলা চালায় তেহরান। সেই সময় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েলের উত্তেজনা প্রশমনে আমেরিকার ভূমিকার খবর প্রকাশিত হয়েছিল। এছাড়া ইসরায়েলকে লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি এড়ানোর পরামর্শ দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি নিয়েও জোর আলোচনা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এত কিছুর পরেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে বলে ধারণা বিশ্লেষকদের। বুধবার হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদকে হত্যার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হওয়ার পথে এগিয়েছে, কেননা ওই 2 নেতার হত্যার জন্য হামাস এবং ইরান তেল আবিবকেই দায়ী করেছে। ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সর্বাত্মক হামলার হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে সেটাই এখন বিশ্লেষণের দাবি রাখে। রাশিয়া বলেছে, লেবাননের রাজধানী বৈরুতের একটা জনবহুল এলাকার হাসপাতালে বর্বর হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করেছে। মস্কো বলেছে, এই হামলার মধ্যে দিয়ে আন্তর্জাতিক আইনের সমস্ত মূলনীতি লঙ্ঘন করা হয়েছে এবং এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে গুরুতর সংঘাত সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। গতকাল বুধবার মস্কোয় সাংবাদিকদের ব্রিফিং করার সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আন্দ্রে নাস্তাসিন এই সব কথা বলেছেন। এর আগে ইসরায়েল নিশ্চিত করে যে তারা
তারা বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করেছে। আন্দ্রে নাস্তাসিন জানিয়েছেন, বৈরুতের অন্যতম বড় হাসপাতালের কাছে আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়। ওই হামলায় হিজবুল্লাহর কমান্ডার ছাড়াও 2 শিশু এবং 1 নারী মারা গিয়েছেন। ইসরায়েলি হামলায় হাসপাতালটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে 80 ব্যক্তি আহত হয়েছেন। আন্দ্রে নাস্তাসিন বলেছেন, আমরা এই ধরনের সামরিক অভিযানকে, বিশেষ করে ঘনবস্তিপূর্ণ এলাকায় এই ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করি, যা বহু বেসামরিক মানুষের প্রাণহানি এবং বেসামরিক স্থাপনা ধ্বংসের ঝুঁকি তৈরি করতে পারত। প্রজ্ঞাপন জারি করে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18-1-এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করল। এই আইনের তফসিল 2-এ বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করা হলো। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।